Hello, I'm Monideepa Ghosh and welcome to my channel Learn Easy with MG. আমরা NCERT ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স বই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক পড়ছিলাম এবং আমরা শুরু করেছিলাম তার ফার্স্ট চ্যাপ্টার কনস্টিটিউশন ওয়াই অ্যান্ড হাউ। যদি মনে থাকে তাহলে আমাদের প্রথম ক্লাসে আমরা শুরু করেছিলাম কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনেছিলাম, আর আমরা কনস্টিটিউশনের যে বেসিক ফাংশনস বা ফিচার্স সেইটা পড়তে শুরু করেছি, যার প্রথম ফিচার্স আমরা পড়েছিলাম যে কনস্টিটিউশন কেমন করে কোঅর্ডিনেশন এবং অ্যাসুরেন্স প্রোভাইড করে। তারপরের ক্লাসে আমরা জেনেছিলাম যে কনস্টিটিউশন কেমন করে স্পেসিফাই করে হু উইল হ্যাভ দ্য ডিসিশন মেকিং পাওয়ার্স। আমরা যেরকম পলিটিক্যাল সিস্টেমে থাকি, যে দেশে যেরকম পলিটিক্যাল সিস্টেম প্রচলিত থাকে তার উপর ডিপেন্ড করে পলিটিক্যাল পাওয়ার কার হাতে থাকবে বা ডিসিশন মেকিং অথরিটি কাদের হাতে থাকবে। যেমন যদি কোনো একটা কান্ট্রি হয় মনার্কিক্যাল কান্ট্রি, সেখানে মনার্কের হাতে ডিসিশন মেকিং পাওয়ার থাকে। যদি সেই কান্ট্রিটা হয় ডিক্টেটোরিয়াল কান্ট্রি, তাহলে সেখানে ডিক্টেটরের হাতে ডিসিশন মেকিং পাওয়ার থাকে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে একটা ডেমোক্রেটিক সিস্টেম চালু আছে, সেখানে ডিসিশন মেকিং অথরিটি কারা হয়? হয় পিপল, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ডিসিশন মেকিং পাওয়ার থাকে সিটিজেনদের হাতে। এবার যেহেতু আমাদের দেশে আমরা জানি ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি চালু আছে, সেই জন্য আমরা কিন্তু সরাসরি ডিসিশন মেকিং যে প্রসেস আছে তাতে অংশগ্রহণ করি না। আমরা কি করি? আমরা ভোট দিয়ে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাই এবং তাদেরকে আমরা ল মেকার হিসেবে সেখানে পাঠাই, অথবা আমরা আমাদের গভর্নমেন্টকে সেইভাবে তৈরি করি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেটা হলো ধরা যাক এমন কোনো সিচুয়েশান এলো যে সিচুয়েশানে আমি হয়তো প্রপার প্রসিডিওর মেনেই, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে 18 বছর এবং তার ঊর্ধ্বে যে সমস্ত সিটিজেনরা আছে তারা সবাই ভোট দিয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে পার্লামেন্টে পাঠালাম, তারা ল তৈরি করলো ডিউ প্রসেস মেনে এবং সেইভাবে গভর্নমেন্টও ফর্ম হলো। কিন্তু দেখা গেল ক্ষমতায় আসার পর অনেক সময় হয় কি, গভর্নমেন্ট কিন্তু নিজের ক্ষমতার যে বহিঃপ্রকাশ সেটা খুব আরবিট্রারি ওয়েতে করেন। যেমন তিনি হয়তো এমন কোনো ল তৈরি করতে পারেন যেটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা হয়তো আনজাস্ট এবং আনফেয়ার হচ্ছে। সেই রকম সিচুয়েশানে আমরা কি করব? সেই রকম সিচুয়েশান যাতে ডিল করা যায়, সেই রকম সিচুয়েশান যাতে আমরা ট্যাকল করতে পারি, সেই জন্য সেই অস্ত্রটাও কিন্তু কনস্টিটিউশন আমাদের হাতে তুলে দিয়েছে। তো আমরা এখানে দেখেছি যে কনস্টিটিউশন আর একটা যে মেন কাজ করে সেটা হচ্ছে লিমিটেশনস অন দ্য পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট। এবার কেন পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্টকে লিমিট করতে হবে? লিমিট করতে হয় মেনলি দুটো কারণে। একটা কারণ হচ্ছে আনফেয়ার অ্যান্ড আনজাস্ট লজ। ধরা যাক আমরা প্রপার ওয়েতে আমাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছি পার্লামেন্টে, তারা প্রপার ওয়েতেই ল তৈরি করছেন, কিন্তু এমনভাবে লগুলো তৈরি করা হলো যাতে সেগুলো আমাদের যে রাইটসগুলো, আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে খর্ব করছে। হয়তো সেই লগুলো এমন তৈরি হলো যেগুলো আনজাস্ট এবং আনফেয়ার হচ্ছে। যেমন এরকম কোনো ল তৈরি হতে পারে যে সারা ভারতবর্ষের সবাইকেই নিরামিষ খাবার খেতে হবে, কিংবা পার্টিকুলার কোনো ধর্মের মানুষজনকে কোনো কুয়ো ব্যবহার করতে দেওয়া হবে না, কিংবা কোনো পাবলিক প্লেস ইউজ করতে দেওয়া হবে না। এইগুলো কিন্তু আমাদের ওপর চাপিয়ে দেওয়া আনজাস্ট এবং আনফেয়ার লজ। যদি কোনো গভর্নমেন্ট এই কাজগুলো করে, আমরা জানি সেই গভর্নমেন্টকে কিন্তু রেস্ট্রিক্ট করা বা লিমিট করাটা সঙ্গে সঙ্গে প্রয়োজন হয়ে পড়ে। অথবা যদি আমরা এমন কোনো লিডারকে ইলেক্ট করি, এমন কোনো লিডারকে আমরা গভর্নমেন্টে আনি যিনি হয়তো করাপ্ট, যিনি নিজের ব্যক্তিগত সুবিধার জন্য নিজের সেলফিশ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য উনি বিভিন্ন রকম ল এনাক্ট করছেন, সেক্ষেত্রেও কিন্তু সেই গভর্নমেন্টকে লিমিট করা, রেস্ট্রিক্ট করাটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আ কনস্টিটিউশন ক্যান সেট লিমিটেশনস অন হোয়াট আ গভর্নমেন্ট ক্যান ইম্পোজ অন ইটস সিটিজেন্স। গভর্নমেন্ট সবসময় সিটিজেনদের ওপর লয়ের মাধ্যমে ইম্পোজ করে সিটিজেন কি করতে পারবে আর কি করতে পারবে না, সেই অথরিটি আমরা জানি কনস্টিটিউশন গভর্নমেন্টকে দেয়। কিন্তু কনস্টিটিউশন শুধু গভর্নমেন্টকে অথরিটিই দেয় না, কনস্টিটিউশন কিন্তু গভর্নমেন্টকে লিমিটও করে যে কোন জায়গা অবধি একটা গভর্নমেন্ট তার সিটিজেনদের ওপর পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং কোথায় গিয়ে তাকে থামতে হবে। এবার এই যে লিমিটগুলো, দিস লিমিটস আর ফান্ডামেন্টাল। কেন এগুলো ফান্ডামেন্টাল? ওয়াই দিস লিমিটস আর ফান্ডামেন্টাল? এগুলো ফান্ডামেন্টাল দুটো কারণে। একটা কারণ হচ্ছে এই যে
লিমিটগুলো, এই লিমিটগুলো যদি এক্সারসাইজ না করা হয় বা গভর্নমেন্টের উপর যদি এই লিমিটগুলো ইম্পোজ না করা হয়, তাহলে সিটিজেন হিসেবে, মানুষ হিসেবে আমরা কিন্তু একটা সভ্য সমাজে সুন্দরভাবে বাঁচতে পারবো না। আর 2 নম্বর কথা, এই লিমিটগুলো ফান্ডামেন্টাল এই কারণে যে গভর্নমেন্ট যদি চায়ও তাহলেও কোনোভাবেই এই লিমিটগুলোকে ট্রেসপাস করতে পারবে না বা এই লিমিটগুলোকে এগিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল লিমিটস। হাউ টু লিমিট দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্টকে লিমিট করার যে প্রধান আমাদের হাতে অস্ত্রটা কনস্টিটিউশন তুলে দিয়েছে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস সিটিজেনদের দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে তাদের যে বেসিক কিছু অধিকার আছে, যে অধিকারগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না সভ্য সমাজে, সেই অধিকারগুলো যাতে তাদের কাছ থেকে কখনো ছিনিয়ে না নেওয়া যেতে পারে, এমনকি গভর্নমেন্টও যাতে চাইলে সেই অধিকারগুলো তাদের কাছ থেকে কেড়ে না নিতে পারে। এবার মোস্ট পাওয়ারফুল অথরিটি না কান্ট্রিকে, একটা কান্ট্রিতে সবথেকে পাওয়ারফুল অথরিটি গভর্নমেন্ট। এবার আমরা জানি গ্রেট পাওয়ারের সঙ্গে কিন্তু গ্রেট রেসপন্সিবিলিটিও আসে। যদি এমন কোনো কাজ গভর্নমেন্ট করে যাতে তার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু সেই গভর্নমেন্টকে রেস্ট্রিক্ট করা, লিমিট করাটা অবশ্যই প্রয়োজন। এবার আমরা কতগুলো বেসিক লিবার্টির কথা জানি, যে লিবার্টিগুলোর মধ্যে পড়ে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ মানে কি? আমার মনে যে ভাবনা চিন্তাগুলো আছে, আমি যেটা ভাবছি, আমার যেটা মতামত, সেটা আমি আমার কথার মাধ্যমে, আমি আমার বক্তব্যের মাধ্যমে সেটা এক্সপ্রেস করতে পারি। হতে পারে যে আমার সেই কথাগুলো গভর্নমেন্টের পছন্দ না কিংবা গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে, তাহলেও কিন্তু গভর্নমেন্ট আমাকে আমার মতামত প্রকাশ করতে বাধা দিতে পারে না। 2 নম্বর হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স। ফ্রিডম অফ কনসায়েন্স মানে কি? আমার যে কনসায়েন্স আছে, আমার যে বিবেক বুদ্ধি আছে, আমি সবসময় সেই অনুযায়ী পরিচালিত হব এবং সেই অনুযায়ী পরিচালিত হতে গভর্নমেন্ট বা যে কোনো অথরিটি আমাকে বাধা দিতে পারে না। এর মানে কি? হতে পারে আমি কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানে বিশ্বাস করি, সেই রিলিজিয়ান প্র্যাকটিস করা, সেটা প্রমোট করা, সেটা বিভিন্ন লোককে সেই রিলিজিয়ানে আকৃষ্ট করার জন্য প্রচেষ্টা করা, সেগুলোও কিন্তু আমি করতে পারি এবং এখানে গভর্নমেন্ট আমাকে বাধা দিতে পারে না বা গভর্নমেন্ট বলতে পারে না যে তুমি এই রিলিজিয়ান মেনে চলো অথবা ওই রিলিজিয়ান মেনে চলো না। আবার এমন কোনো মানুষও থাকতে পারেন যারা হয়তো নাস্তিক, যারা কোনো রিলিজিয়ানেই বিশ্বাস করেন না, গভর্নমেন্ট কিন্তু তাদেরও সমানভাবে প্রোটেকশান দিতে বাধ্য। গভর্নমেন্ট কখনো বলতে পারে না যে তোমাকে ধার্মিক হতেই হবে অথবা রিলিজিয়াস হতেই হবে। তারপর আসে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কাকে বলে? আমরা জানি অ্যারিস্টটল বলেছিলেন যে মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ কিন্তু সবসময় একটা সমাজের মধ্যে থাকতে অভ্যস্ত এবং মানুষ সবসময় আরও 5 জন মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাঁচতে অভ্যস্ত। কারণ ঐক্যবদ্ধ হয়ে বাঁচলে আমরা জানি আমাদেরকে অনেক রকম প্রোটেকশান আমরা পাই। এবার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে 2 জন, 4 জন, 5 জন, 10 জন মানুষ মিলে তারা নিজেদের একটা অ্যাসোসিয়েশন, নিজেদের একটা গ্রুপ যে কোনো উদ্দেশ্যে তারা ক্রিয়েট করতেই পারেন। এবার এই ফ্রিডম কেড়ে নেওয়ার অর্থ হলো মানুষ ঐক্যবদ্ধভাবে অনেক দাবি দেওয়া আদায় করতে পারে। একজন মানুষের যা ক্ষমতা, 10 জন মানুষ তার থেকে অনেক বেশি ক্ষমতাশালী। কাজে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো দাবি দেওয়া গভর্নমেন্টের কাছ থেকে কেড়ে নিতে চায়, গভর্নমেন্ট কিন্তু খুব সহজে তাদেরকে সেইটাতে না বলতে পারে না। সেই জন্য মানুষের হাতে, সিটিজেনদের হাতে একটা বিরাট ফান্ডামেন্টাল রাইট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনটা আমাদের বেসিক লিবার্টিজের একটা অন্যতম লিবার্টি। আর একটা কি? ফ্রিডম টু কন্ডাক্ট আ ট্রেড অর বিজনেস। আমরা জানি যে আমাদেরকে খেয়ে পড়ে সুস্থভাবে বাঁচার জন্য কিছু কাজকর্ম করতে হয় যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। সেটা হতে পারে ব্যবসা, সেটা হতে পারে চাকুরি, সে যাই হোক না কেন, কিন্তু আমাদের প্রত্যেকের এই রাইট আছে যে আমরা স্বাধীনভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমরা বা বিভিন্ন ট্রেড বা বিভিন্ন বিজনেস এগুলোতে নিজেরা যুক্ত হতে পারি, যতক্ষণ না সেই ট্রেড বা বিজনেসের মাধ্যমে অন্য কারোর ক্ষতি সাধন হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক লিবার্টিস, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বেসিক রাইটসগুলো বা প্রপারলি বেঁচে থাকা একজন সিটিজেন হিসেবে সেই বেঁচে থাকাটা আমরা এনজয় করতে পারি। এবার এর মানে কিন্তু এই নয় যে এই রাইটগুলো প্রত্যেকটাই আনলিমিটেড। এই রাইটগুলো আমাদের দেওয়া হয়েছে বটে, কিন্তু গভর্নমেন্টের ওপর যেমন কিছু লিমিটেশনস আছে, তেমনি সিটিজেনদের ওপরও কিছু লিমিটেশন আরোপ করা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এই রাইটসগুলোকে লিমিট করা যেতে পারে, সেটাও কনস্টিটিউশনে বলে দেওয়া হয়েছে। তাহলে কেসেস অফ এক্সেপশন কোনগুলো? ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি। আমাদের দেশে যদি ন্যাশনাল ইমার্জেন্সি চালু হয়,
সেই সময় কিন্তু এই যে রাইটসগুলোর কথা আমরা বলছি ফান্ডামেন্টাল রাইটস সেগুলোকে কার্টেল করা যেতে পারে, তার কিছু নির্দিষ্ট কারণ থাকে। আর 2 নম্বর হচ্ছে সার্কামস্ট্যান্সেস স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট ওয়েন দিজ রাইটস মে বি উইথড্রন। গভর্নমেন্ট স্পেসিফিক্যালি কিছু সার্কামস্ট্যান্সেসের কথা বলে দিতে পারে যখন এই রাইটগুলো উইথড্র করা হবে। তাহলে আমরা আজকে কি পড়লাম? দ্য কনস্টিটিউশন ক্যান লিমিট দ্য ইম্পোজিশনস মেড বাই গভর্নমেন্ট. These limitations are fundamental in the sense the government may never trespass them. গভর্নমেন্ট কখনোই নিজে এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে ভায়োলেট করতে পারে না, আর সিটিজেন্স ক্যান সিক জুডিশিয়াল ইন্টারভেনশন ইফ দিজ রাইটস গেট ভায়োলেটেড। এই যে আমরা বলছি গভর্নমেন্ট এই রাইটগুলোকে কখনোই ট্রেসপাস করতে পারে না, তার মানে কোনো গভর্নমেন্ট ধরা যাক ট্রেসপাস করলো, সে আমাদের ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে না, তখন আমাদের কি করা উচিত? তখন অ্যাজ আ সিটিজেন আমরা জুডিশিয়ারির দ্বারস্থ হতে পারি এবং আমরা কমপ্লেন করতে পারি যে গভর্নমেন্ট আমাদেরকে প্রপারলি ফান্ডামেন্টাল রাইটসগুলো এক্সারসাইজ করতে দিচ্ছে না বা এনজয় করতে দিচ্ছে না, এবং জুডিশিয়ারি কিন্তু গভর্নমেন্টকে বাধ্য করতে পারে সেই ফান্ডামেন্টাল রাইটগুলো আমাদের দেওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম কনস্টিটিউশনের তৃতীয় কাজ, যেটা হলো লিমিটেশনস অন দ্য পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট। অ্যাজ ইউজুয়াল এই ক্লাসের শেষেও আমাদের একটা বোনাস টিপ থাকবে। বোনাস টিপকে এই যে আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা পড়ছি, সর্দার বল্লভভাই প্যাটেল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ফান্ডামেন্টাল রাইটস। কেন তিনি ফাদার অফ ফান্ডামেন্টাল রাইটস? কারণ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে অ্যাডভাইজারি কমিটি ছিল ফান্ডামেন্টাল রাইটসের ওপর, সেই অ্যাডভাইজারি কমিটির তিনি ছিলেন মাথা বা তিনি ছিলেন হেড, তিনি ছিলেন সেই অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন। সেই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটসের জনক বা আমাদের ফাদার অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে আবার আমরা ফিরে আসবো।